তো ঘটনা শুনলাম আমাদের উপদেষ্টারা বাড়ি খালি করতেছে না। তা আপনারা জানেন যে 12 তারিখ ইলেকশন হয়ে গিয়েছে এবং বিগত সরকার আমাদের ইউনূস স্যারের যে টিম ছিল তো তারা খুব সুন্দরভাবে হস্তান্তর করেছেন ক্ষমতা নতুন সরকারের কাছে এবং নতুন সরকারের প্রধান বর্তমানে হলো আমাদের তারেক রহমান ভাইয়া। তো এখন কথা হলো নির্বাচন হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, তা এখন সরকারি সুযোগ সুবিধা তারা এতদিন যা ভোগ করছে সেগুলো তো মানে বন্ধ হয়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবে, কারণ এগুলো তো ভাই পাবলিকের টাকা, আপনার আমার ভাই কষ্টের টাকা, এমনি তো হয় না, তাই না? তো তাদের তো উচিত ক্ষমতা ছাড়ার সাথে সাথে যে যার মতো চলে যাওয়া, তাদের গাঠি বুসকা যা কিছু আছে, তাদের যা মাল সামালা আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো যে বাংলাদেশে যখন আপনারা যদি কেউ আর কি আপনাদের মধ্যে ওই যে ঘর টর ছাড়েন, বাড়িটি ছাড়েন, তখন কিরকম একটা দৃশ্য হয়, 2 টন 3 টনের একটা ট্রাক আপনারা ভাড়া করে নিয়ে আসেন, 5 টনের ট্রাক মনে আনেন না, অথবা যারা কিনে একটু নিম্নবিত্ত তারা কিনে আনেন ঠেলা গাড়ি এবং ভ্যান গাড়ি নিয়ে আসেন, যারা তার চেয়ে বেশি নিম্নবিত্ত তারা নিয়ে আসেন রিক্সা এবং নিজেরা গায়ে শ্রম দেন, মাথায় করে তাদের খাট খেতা বালিশ কাপড় চোপড় হাড়ি পাতিল বস্তায় ভৈরা ভৈরা তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে যায়। এইটাই তো দৃশ্য বাংলাদেশে। তো আমার খুব ইচ্ছা, বুঝছেন, খুব ইচ্ছা, আমার জীবনে ভাই খুব বড় ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, বুঝছেন, খুব একটা ইচ্ছা আপনাদের কাছে করিও না, বুঝছেন, আপনাদের কাছে খুব একটা ইচ্ছার কথা বলিও না, তবে একটা ইচ্ছার কথা আজকে আমি বলি, বুঝছেন, মরার আগে একটু শখ ছিল এটা দেখে যাওয়ার যে উপদেষ্টারা যখন বাড়ি ছাড়ে তখন কেমনে করে ছাড়ে, তারা কি 5 টনি ট্রাক নিয়ে আসে, নাকি রিক্সায় করে যায়, নাকি ঠেলা গাড়িটাকে, নাকি ভ্যান গাড়িটাকে কিছু তো করে, কেমনে নিয়ে যায়, নাকি তাদের যে পাজেরও গাড়ি আছে, শুনছি তো তাদের গাড়িও আছে, তো সেই গাড়িতে করে ভরে নিয়ে যায়, কেমনি নিয়ে যায়, এটা জাস্ট দেখার একটু ইচ্ছা। আমি জানি না কেন হঠাৎ করে সবগুলো। তো যদি আপনারা পারেন এই উপদেষ্টার আশেপাশে যারা থাকেন সবার পকেটে তো সেলফোন আছে, তো একটু ভিডিও করে আমার একটু দেখেন যে বস এটা আপনি দেখতে চাইছিলেন যে উপদেষ্টা কেউ বাড়ি ছাড়ে, দেখেন এই যে এমনি করে বাড়ি ছাড়ে। তো যাই হোক, এখন এইটা নিয়ে ইউনূস স্যারের যারা নিন্দুক আছে, হেটার্স রয়েছে, তারা তো কঠিন ভাবে লাগছে, আই বেটা বাড়ি ছাড়ো সাইকেল লাগে ম্যাডাম, যারা হেটার্স আর কি। আর যারা কিনা ইউনূস স্যারের ভক্ত ফ্যাট ফলোয়ার, তারও 3-4 মিলিয়ন ফলোয়ার্স, বুঝছেন, ইউনূস স্যারের কিন্তু 3-4 মিলিয়ন ফলোয়ার্স, বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর। আপনি তো ধারণা নেই, যান তার ফেসবুকে পেজে গিয়ে দেখেন ভাই, প্রত্যেক ঘন্টায় পোস্ট, বুঝছেন, প্রত্যেক ঘন্টায় পোস্ট। তো যাই হোক, এখন ইউনূস স্যারের হেটার্সটা বলতে ক্ষমতা বাড়ি যা, ঘর ছাড়, বাড়ি ছাড়, আর কত ভোগ করবে, আমাদের ঘরের থেকে না, মাফ করে দেয় আমাদের, বুঝছেন, ইউনূস স্যারের হেটারদের কথা। আর ইউনূস স্যারের যারা ফ্যান ফলোয়ার আছে তা তো কি কত কিছু নাই রে ভাই, কত কিছু নাই। তো এখন যাই হোক, কম বেশি যেহেতু ইউনূস স্যারের সাথে টুকটাক আবার একটু সম্পর্ক আছে, অনেকে আবার একটুখানি বলছেন যে বস একটুখানি ফোন লাগাম তো ইউনূস স্যার, আপনার সাথে তো ইউনূস স্যারের প্রায় কথা হয়, ভিডিও তো আমরা দেখছি, একটু ফোন লাগে দেখেন তো যে ঘটনা কি, সে বাড়ি ছাড়ে ডাকি লেগা, বুঝছেন, বাড়ি ছাড়ে ডাকি লেগা। তো যাই হোক, তার উপদেষ্টারা এবং সে নিজেও কেন বাড়ি ছাড়তেছে না, তো আমি ফোন দিতেছি। এইটা হলো একটা আইফোন 14 প্রো ম্যাক্স, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে কাস্টমার ভেঙ্গে চেরা নিয়ে এসে। মজার ব্যাপার হলো এই ফোনটা আমি গত 6 মাস ধরে ঠিক করতেছি, বুঝছেন, প্রত্যেক মাসে একবার করে ঠিক করি, এই ফোনটা ঠিক করে, এবং প্রত্যেকবার এই কাস্টমার এসে আমাকে $250 থেকে $300 করে দিয়ে যায়, একেবারে পার্মানেন্ট হয়েছে। ও একবার ঠিক করে দিয়ে যাবো, নিয়ে যাবে, 2-3 সপ্তাহ পর ভেঙ্গে আবার নিয়ে আসবে, 2-3 সপ্তাহ পর ভেঙ্গে আবার নিয়ে যাবে, এই 6 মাস ধরে এভাবে চলতেছে। তো এই এক ফোন ঠিক করি মনে আমি বেশ বড় হয়ে যাবো, যা মনে হইতেছে। একটা স্যাম্পল দেখালাম আমেরিকার ব্যবসা বাণিজ্য। তো আমি জানেন, আমি একটু কল লাগে আমাদের ইউনূস স্যারকে, দেখি ইউনূস স্যারের নাম্বার কি, 001, ইউনূস স্যার 002, প্রধান উপদেষ্টা 941। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ রিং হইতেছে, দাঁড়ান। হ্যাঁ সালাম আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমি তো জর্জ। হ্যাঁ ওই হ্যালো ইউএসএ, ওই একটা চ্যানেল আছে না হ্যালো ইউএসএ, ওইটার থেকে আর কি। ওর নাম শুনেননি আপনি? কি কোন স্যার, তো আমার ইজ্জতা লাগছে, আপনি আমার হ্যালো ইউএসএ চ্যানেলের নাম শুনেননি, এমন এটা দিলেন, বুকের মধ্যে আঘাত করলেন আমারে। না বুঝতে পারছি, এত চ্যানেল, হাজার চ্যানেল, কজন মানে আপনার নিজেরও তো চ্যানেল আছে, নিজেরও তো আছে নাকি? ও আচ্ছা। তো স্যার, ওই যে সবাই বলা বলি করতেছে যে আপনি তো ক্ষমতা হস্তান্তর করলেন, কত 12 তারিখ ইলেকশন হইলো, 16-17 তারিখে আপনি ক্ষমতা হস্তান্তর করলেন, শপথ টপথ হয়ে গেছে, মন্ত্রী পরিষদ বন্টন হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন যারা নতুন মন্ত্রী হয়েছে, উপমন্ত্রী হয়েছে, তাদের তো সরকার, তাদের তো ঘর বাড়ি দিতেই হবে, তাই না? তো আপনারা যদি এই ঘরটা না ছাড়েন তো তারা তো যাইতে পারতেছে না, নতুন বাড়িতে উঠতে পারতেছে না। তো আপনারা যে
এই যে ঘটনা ছাড়তেছেন এটা যে আপনাদের যারা হেটার্স আছে খুব খারাপ খারাপ কথা বলতেছে স্যার, মানে শোনার মতো না স্যার, খুব খারাপ খারাপ একেবারে আমি মানে কান পেতে শুনতে পার মানে শোনার মতো অবস্থা নাই বুঝছেন। যে বকা টকা আপনাদের দিতেছে বুঝছেন, এটা শুনলে আপনার লুঙ্গি ঢিলা হয়ে যাবে বুঝছেন। না 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 আমি 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 বলার আমি তো আপনার ফ্যান, হ্যাঁ স্যার আমি তো আপনার ফ্যান। ও আচ্ছা, তখন বলেন দিকে যে স্যার কেন এই ঘর ছাড়েন নাকি লেগে, কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ও ও আচ্ছা যাই, স্যার বলতেছে স্যারের যে বউ আছে আর কি, স্যারের যে অসুস্থ স্ত্রী আপনারা তো জানেন সে বিছনাতে করতে পারে না, তো সে খুবই অসুস্থ এবং তার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে, প্লাস ওই চুনকাম চুনকাম যেটাকে আপনারা বলেন আর কি, দেয়ালে চুনকাম করতেছে বুঝছেন, তো এর জন্য একটু যাইতে দেরি হইতেছে। তো স্যার কবে কবে টাকা যাইবেন, কি অবস্থা? আচ্ছা 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 আচ্ছা। তো উনি বলতেছে ওই 28 তারিখের ভিতরে উনি চলে যাবে, 28 তারিখের ভিতরে চলে যাবে। আর আপনারা জানেন কিনা জানি না, গণপূর্ত বিভাগ কিন্তু অলরেডি স্যার সহ স্যারের যে পুরা টিম, উপদেষ্টাদের টিম, তাদেরকে বলে দিছে মার্চ মাসে যদি থাকে তাহলে কিন্তু তাদের ঘর ভাড়াও দিয়ে যেতে হবে বুঝছেন। কি এক লজ্জার অবস্থা। আচ্ছা আচ্ছা, না না স্যার ওই একটু আমার আরেকটা কল আসছিল আর কি, ওইটা রিসিভ করেছিলাম এর জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, আপনারটা হয় বুঝলাম, আপনি 28 তারিখে চলে যাবেন। তো আপনার যে এই যে 16 জন 18 জন উপদেষ্টা আছে, তো শুনলাম 8-9 জন তো অলরেডি চলে গেছে, ভালো কথা, ও চলে গেছে। তো বাকি 9 জনের মতো প্রায় এখনো আছে এবং তারা ঘর ছাড়তেছে না। ডিপার্টমেন্ট থেকে চিঠি দিছে, তারা যদি মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত থাকে, সরকারি আইন অনুযায়ী 3 মাস পর্যন্ত থাকা যায়, এর ভিতরে 1 মাস তো চলে গেছে, তো মার্চ মাস এপ্রিল মাস যদি থাকেন তো টোটাল 3 মাস হবে। তো 3 মাসের তো ঘর ভাড়াও চাইছে গণপূর্ত বিভাগ আপনাদের কাছে, মানে আমাদের বর্তমান সরকার। তো কেমনি কি এগুলি তো এগুলি তো একটু শরমই লাগে আমাদের শুনলে, এতদিন আপনাদেরকে সাপোর্ট করলাম, এখন ক্ষমতা হস্তান্তর হয়েছে আপনারা তো চলে যাবেন, তো ঘর টর না ছাড়লে মানুষজন খারাপ খারাপ কথা বলতেছে, আপনাদের কেউ ছ্যাঁচড়া বলতেছে বুঝছেন। অনেকে আমি 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 বলিনি, অনেকে বলতেছে যে এরা ঘর ছাড়ে না, যে মানুষগুলা নাকি, যে মানুষগুলা কিনা সামান্য একটা ঘরের লোভ, সরকারি একটা বাসভবনের লোভ সামলাইতে পারে না, সেই মানুষগুলো 17-18 বছর ধরে কি পরিমাণ লোভের ভিতরে ছিল এবং কি করছে বাংলাদেশের, সেটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ যায় না। যদি বর্তমান সরকার তদন্ত করে তাহলে এটা জানা যাবে। না 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 স্যার, এগুলো আমি বলিনি, এগুলো মানুষজন বলতেছে, আমি জাস্ট আপনাকে বললাম, আমি তো আপনার বস, আমি তো আপনার ইনফর্মার বুঝলেন না, আমি তো আপনার ইনফর্মার, কিছু গোপনে পাবলিক কি বলে, আমি তো পাবলিকের সাথে মিশে থাকি সারাক্ষণ বুঝছেন, তো পাবলিক কি বলে ওগুলো আমি আপনাকে চুপচাপ বলে দেখি। আচ্ছা না 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 টেনশন না, টেনশন না, টেনশন। আচ্ছা তো আচ্ছা এই কাহিনী দিলে, হ্যাঁ মব মব আপনার উপরে কে মব করবো স্যার? না না আচ্ছা 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 আচ্ছা। স্যারে বলতেছে যে ভাই ছোট ভাই, আমার তো ছোট ভাই বা ভাতিজা কিছু একটা বলবে, আমার বলতেছে ভাতিজা পয়সা করে তো সমস্যা না, আল্লাহ দিলে ভালো কামাইছি। আচ্ছা এক কাজ করি, স্যারের ফোনটা রেখে দিই আজকে, স্যারের মনে পেয়েছে। স্যার কি এখন আছেন নাকি? হ্যালো হ্যালো হ্যালো, বারবার হ্যাং রেখে আর আপনাদের সাথে কথা বলি, স্যারের গোসা করে ফোনই কেটে, যার মনে আমার ফোনই ধরবে না। আচ্ছা যাও না ধরব। তো যাই হোক, স্যার যেটা আমাদের বললো যে স্যার হলো যে উনি বলতেছে যে পয়সা করে আল্লাহর রহমতে তো ভালোই কামাইছে, কিন্তু প্রবলেম হলো কি এখন ঘর ছেড়ে যেতে পারতেছে না। সরকারি বাসভবনে থাকলে ওই যে 2 জন ঠোল্লাও পায় বুঝছেন, 2 জন পুলিশ কনস্টেবল, 2 জন কনস্টেবল 24 ঘন্টা বাড়ি পাহারা দেয়। বাড়ির পিছনে থাকে একজন আর সামনে থাকে একজন, আর মাঝে মাঝে আবার 2 জন সামনে চলে আসে। তো এখন যদি সরকারি বাসভবন ছেড়ে দেয় তাহলে সরকারি 2 জন কনস্টেবল তো পারছে না বুঝছেন। তো এই এখন কনস্টেবল টনস্টেবল যদি ছাড়া থাকে, তাদের যদি কোনো নিরাপত্তা না থাকে, তারা যদি নিজেদের ঘর বাড়ি এই আমাদের মতো সাধারণ পাবলিকের সাথে গিয়ে থাকে, তাহলে ওই যে মব মব শুনছেন না, এই মবের কি কাহিনী বলে একটা আছে, ওইটা নিয়ে তারা একটু আতঙ্কের মধ্যে আছে। তো এই জন্য তাদের একটু ছাড়তে দেরি হইতেছে, তারা ভাও যেটাকে বলে বুঝছেন, ভাও বোঝার চেষ্টা করতেছে। তো এই হলো ভাই অবস্থা বুঝছেন। অন্যের জন্য কুয়া খুদলে সেই কুয়ায় নিজেকে পড়েই মরতে হয়, এটা ময় মুরব্বীরা বলে গেছে। আর আপনারা যারা শুনেননি আমার কাছ থেকে শুনে নেন বুঝছেন। তো অন্যের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। এই মব টপ সৃষ্টি করে আমাদের ইউনূস স্যার বহুত গিরিঙ্গি করছে বাংলাদেশে, এত এত সমালোচনা করার পর, এত প্রতিবাদ করার পর এই না কানে শুনতো না চোখে দেখতো, আমাদের কোনো কথাই শুনে 17-18 বছর মব করে বাংলাদেশের তরুণ সমাজকে নষ্ট করে দিয়ে গেছে। বাংলাদেশে এখন আর কোনো ছিনতাইকারী আপনারা পাবেন না, বাংলাদেশে কোনো টোকাই আপনারা পাবেন না। তারা ছিনতাইকারী টোকাই থেকে প্রমোশন পেয়ে এখন কি মব স্টার হয়ে গেছে। সিরিয়াস ভাই, টোকাই ছিনতাইকারী দেখেন না কি রাস্তায়, তারা সবাই বিভিন্ন জায়গায় মিলেমিশে বুঝছেন, বিভিন্ন ক্যাডার ট্যাডার তৈরি করে বিভিন্ন মব বাহিনী বানায় টানা বিভিন্ন জায়গা থেকে হাত মাইরা এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। তো সারা বাংলাদেশে এখন
এই ধরনের ওই যে খুচরা মুচরা ছিনতাইকারীও পাবেন না, ঠোকায় মুখায় একটাও নাই, সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে। তো আমাদের স্যার কাজের কাজেই ঠিক হয়ে গেছে। তো এখন যে মব কালচার যে সৃষ্টি করে দিয়ে গেছে, যেটা বাংলাদেশে 54-55 বছর ইতিহাসে ছিল না, সেই মবই তাদের এখন খাচ্ছে, এবং এই মবের ভয়ে তারা এখন ঘর থেকে বেরিয়ে পারতেছে না। খোদাই না করুক কখন কি হয়ে যায়। বাংলাদেশে যেহেতু 17-18 মাসে মবের কোনো বিচার ইউনূস স্যার করেনি, এখন সেই মব বুমেরাং হয়ে আইসা যদি ইউনূস স্যারকে অ্যাটাক করে, ঠ্যাং ঠুং ভেঙে টেঙ্গে দেয়, বা তার উপদেষ্টা যারা আছে বুঝছেন ঘাড়ে গর্দানে 2-4টা দেয়, বুঝছেন, তো কার বিচার করবেন? সে তো করেনি 17-18 বছর অন্যজনের বিচার। এরকম তো মর্মান্তিক অত্যাচারের শিকার হয়েছেন অসংখ্য মানুষ, অনেকে মারাও গেছে, তখন তো এটার কোনো বিচার হয়নি। এখন যদি তো তাদের ঘাড় ঘুর ভেঙ্গা দেয়, ঠ্যাং ঠুং ভেঙ্গা দেয়, কি করার আছে? কিচ্ছু করেনি। মবই তো, এটা তো তারাই চালু করছে। এই হলো অবস্থা। তো এটি বলে, বুঝছেন, মহাবীর বলে না আল্লাহর মাইট দুনিয়ার বাইরে, এই হলো আল্লাহর মাইট দুনিয়ার বাইরে। তো যাই হোক ভাই, দোয়া করি তাড়াতাড়ি করে তারা ঘর বাড়ি ছাড়ুক, সুন্দর মতো যাক। তারা যেভাবে অপমান অপদস্থ হইতেছে, মানুষজন যা খারাপ কথাবার্তা তাড়াতাড়ি বলতেছে, ঘর না ছাড়ার কারণে, সেটা ভাই শোনার মতো আর না। মব আতঙ্কে ইউনূসের উপদেষ্টা পরিষদ সদস্যরা ছাড়তে চাইছেন না সরকারি বাড়ি। কেন এই পরিস্থিতি? দর্শক, আপনারা গত 18 মাস যাবৎ বাংলাদেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা দেখেছেন, যেখানে কোনো আইনের শাসন ছিল না, যেটি প্রকৃতির রাজ্য হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। উপদেষ্টা নামধারী কিছু লোকজন সরকারের দায়িত্বে ছিলেন, কিন্তু তারা সত্যিকার অর্থে খানিকটা ভাবলেশীন। এমনকি গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে এমন খবরও এসছে যে কিছু কিছু উপদেষ্টা এই মবের সাথে সরাসরি জড়িত ছিলেন। যাতে মব হয়, যাতে সমাজে বিশৃঙ্খলা থাকে, এবং যাতে দীর্ঘ সময় ক্ষমতা উপভোগ করা যায়। দেশের মানুষকে অশান্তিতে রেখে এই উপদেষ্টা পরিষদ ক্ষমতা উপভোগ করতে চেয়েছিলেন, লুটপাট করতে চেয়েছিলেন রাষ্ট্রের পয়সা। আজকে যখন তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখনো সরকারি বাসভবন তারা দখল করে আছেন, কিন্তু তারাই আজকে মব আতঙ্কে আছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই যে উপদেষ্টা পরিষদ, ইউনূস এবং উপদেষ্টা পরিষদের একটি সদস্যেরও বাকি জীবন, তারা যতদিন বেঁচে থাকবেন এই বাংলাদেশে যদি থাকেন, তাদের জীবন আসলে ভালো হবে না, তাদের জীবন আসলে সুখকর হবে না। তারা পাবলিক প্লেসে গেলে গণধোলাইয়ের শিকার হতে পারেন, মবের শিকার হতে পারেন। যার দরুন অনেকে হয়তো চতুর আছেন, এই চতুররা খুব শীঘ্রই দেখবেন আগামী 2-1 মাসের মধ্যে অনেকে দেশ ত্যাগ করে চলে যাবেন, কিন্তু যারা থাকবেন তাদের পরিণতি ভয়াবহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় ছিল সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাস। যে সরকার ক্ষমতায় এসেছিল মানবাধিকার সুরক্ষার এক বুক ভরা আশার প্রতিশ্রুতি নিয়ে, সেই সরকারের বিদায় বেলায় মানবাধিকারের চিত্রটি আজ কেমন? কেন আজ সেই সরকারের সাবেক উপদেষ্টারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত? কেন তারা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন? সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। অন্তর্বর্তী সরকারের 18 মাসের সার্বিক মানবাধিকার চিত্র খুব পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে যে সেই আশাবাদ বাস্তবায়ন হয়নি, বরং উল্টো চিত্র দেখা গেছে। মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গত 4 ফেব্রুয়ারির প্রতিবেদনে এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবাদ বিরোধী আইনের ব্যবহার, রাজনৈতিক বিবেচনায় হাজারো মানুষের গ্রেপ্তার ও বিচারহীনভাবে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, গত অন্তর্বর্তী সরকারের আমলে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বাহিনীগুলোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং হেফাজতে থাকা অবস্থায় ও নির্যাতনে 17 মাসে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরো উদ্বেগের বিষয় হলো, কারাগারে মৃত্যু হয়েছে 127 জনের, যার মধ্যে রাজনৈতিক বন্দীও রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের আমলে মব সহিংসতা ও গণপিটুনি ছিল নাগরিক উদ্বেগের প্রধান কারণ। HRSS ও HRW উভয় সংস্থায় এই মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তথ্যমতে এ সময় মব সহিংসতা ও গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত ও 313 জন আহত হয়েছেন। এই পরিসংখ্যানটি প্রমাণ করে যে দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও পুলিশি নিয়ন্ত্রণ কতটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছিল। এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। অবাক করার মতো বিষয় হলো যে মব সহিংসতার আতঙ্কে সাধারণ মানুষ ছিল, এখন সেই একই আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ শীর্ষ পদের ব্যক্তিরা। যদিও বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবুও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। কেন পড়তে পারেন? কেন এই অস্থিতিশীল সরকারের অংশ হয়েছিলেন আপনারা? আপনাদের তো জবাব দিতে হবে। আপনাদের বিচারের মুখোমুখি হতে পারে। বিএনপি সরকার সেটি করবে কিনা জানি না, কিন্তু একদিন না একদিন আওয়ামী লীগ সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বিচার থেকে আপনারা রক্ষা পাবেন না। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল আওয়ামী লীগ, বিভিন্ন যুদ্ধাপরাধীদের বিচার করেছিল আওয়ামী লীগ। এই ইউনূস সরকার, ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের বিচার হবে একদিন। আজকে মব আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন। তাদের ধারণা সরকারি বাসভবনের নিরাপত্তা বেশি, তাই সেখানে থেকে যাওয়াই নিরাপদ। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তাদের বেশি দিন রাখা সম্ভব নয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেওয়া হতে পারে। তবে মার্চ বা এপ্রিল থেকে তাদের গুনতে হবে সরকার নির্ধারিত ভাড়া। এবং মার্চ বা এপ্রিল থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন হবে। রাজনৈতিক সমীকরণ উল্টো হয়ে যাবে এবং এই উল্টো সমীকরণে, এই ভিন্ন সমীকরণে এই ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদ যদি মবের শিকার হন, অবাক হবার কিছু থাকবে না। সাবেক একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধানমন্ডি 32 নম্বরে ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, হয়রানিমূলক মামলা, মাজার ভাঙচুর, আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি এবং কয়েকজন উপদেষ্টার দুর্নীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ আছে। এই ব্যর্থতার দায় এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেও কি মজায় ছিলেন। ক্ষমতার চেহারা যে কত মজা, এক একজনের চেহারাও পাল্টে গিয়েছিল, কিন্তু আজকে আপনারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সূত্র মতে আবাসিক পরিদপ্তরের একজন পরিচালক জানিয়েছেন, সাবেক উপদেষ্টাদের জন্য সরকারি কর্মকর্তাদের মতো কোনো নির্দিষ্ট আবাসন নীতিমালা বা পেনশন সুবিধা নাই, তাই তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। বর্তমানে মিন্টু রোড ও হিয়ার রোডে যে বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো আছে, সেগুলো দ্রুত মেরামত করে বর্তমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে 21 জন মন্ত্রী প্রতিমন্ত্রী বাসভবনের জন্য আবেদন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের দপ্তরে এই আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক, একটি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করে ইতিহাস। মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে বিদায় নেওয়াটা অত্যন্ত দুঃখজনক। সাবেক উপদেষ্টাদের এই নিরাপত্তা সংখ্যা এবং জনগণের ক্ষোভ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এক জটিল মোড় নিয়েছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।